Hello and welcome to my channel Learn and Evolve. আমি শালিনী সরকার, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ফিজিক্স। আজকের এই ভিডিওতে আমি 2024 থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11-12-এর এক্সাম প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশনে যে সমস্ত চেঞ্জেস ইনক্লুড করেছে সেইগুলো নিয়ে আলোচনা করব। আমি আজকে ফোকাস করব ক্লাস 11-এর ফিজিক্সে। আচ্ছা, ক্লাস 11-এ দুটো সেমিস্টার হবে, ক্লাস সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। সেমিস্টার 1 হবে অ্যারাউন্ড সেপ্টেম্বরে এবং সেমিস্টার 2 হবে অ্যারাউন্ড মার্চ। মানে এই বছর যারা ভর্তি হয়েছে ক্লাস 11-এ তাদের সেমিস্টার 1 হবে সেপ্টেম্বর 2025-এ এবং সেমিস্টার 2 হবে মার্চ 2026-এ। এবার তোমাদের থিওরি পেপারে থাকবে হচ্ছে টোটাল 35 মার্কস ইন ইচ সেমিস্টার। সেমিস্টার 1-এ তোমাদের এই থিওরি পেপারের সমস্ত কোয়েশ্চেন থাকবে এমসিকিউ বেসড। সেই এমসিকিউগুলো বিভিন্ন টাইপের হবে, যেটা নিয়ে আমি পরে আলোচনায় আসছি। আর সেমিস্টার 2-তে তোমাদের থাকবে ব্রড টাইপ অফ কোয়েশ্চেন। ব্রড কোয়েশ্চেন বলতে সেখানে 1 নম্বরও থাকতে পারে, আবার 2 নম্বর 3 নম্বরের কোয়েশ্চেনও থাকতে পারে। আচ্ছা, এছাড়া তোমাদের যেটা হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে। প্র্যাকটিক্যাল মার্কস থাকবে তোমাদের টোটাল 30 এবং সেটা হবে তোমাদের এই সেমিস্টার 2 এর যে থিওরি পেপারগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের প্র্যাকটিক্যালের এক্সামটা হবে। ঠিক আছে? আবার তোমরা যখন ক্লাস 12-এ উঠবে তখন এই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 ওই একইভাবে হবে। সেমিস্টার 3 থাকবে এমসিকিউ বেসড কোয়েশ্চেন, সেই 35 মার্কসের। সেমিস্টার 4 থাকবে 35 মার্কসের ব্রড টাইপ অফ কোয়েশ্চেন। আর দুটোর মিলিয়ে তোমাদের এই সেমিস্টার 1-2 মিলিয়ে টোটাল প্র্যাকটিক্যাল থাকবে 30 মার্কসের। 12-এ কিন্তু এই 30 মার্কসের যে প্র্যাকটিক্যালটা সেটা একটু আগেই হয়ে যায়। ডিসেম্বরের তোমাদের এই প্র্যাকটিক্যাল এক্সামটা হয়ে যাবে বিভিন্ন স্কুলে। তো দ্যাটস ইট। আমি 12-এ আর বেশি কিছু ডিটেলে বলবো না। 11-এর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সেমিস্টার 1 যদি কেউ ক্লিয়ার না করতে পারে তাহলে সেমিস্টার 2-তে সে বসতে পারবে না। আর সেমিস্টার 1 ক্লিয়ার করার কিন্তু তোমাদের কাছে তোমরা দুটো অপশান পাবে। ফার্স্ট টাইমে কেউ যদি ক্লিয়ার করতে না পারে ফর এনি রিজন, তাহলে সে কিন্তু পরে একটা রেমেডিয়াল এক্সাম দিয়ে ক্লিয়ার করতে পারবে। সেমিস্টার 2-তে কিন্তু এরকম কোনো তোমাদের সুযোগ থাকবে না। সেমিস্টার 2 তোমাদের ক্লিয়ার করতেই হবে, তা নাহলে তোমরা 12-এ উঠতে পারবে না। ঠিক আছে? এবারে আমি চলে আসি হচ্ছে প্রথমে প্র্যাকটিক্যালের কথাটা বলি। প্র্যাকটিক্যালে তোমাদের টোটাল তো 30 মার্কস রয়েছে, তার মধ্যে তোমাদের 20 মার্কস থাকবে প্র্যাকটিক্যাল এক্সামের ওপর। প্র্যাকটিক্যাল এক্সাম যেদিন থাকবে সেদিন প্র্যাকটিক্যাল তোমাদের দুটো প্র্যাকটিক্যাল করতে হবে। সেকশন এ থেকে তোমাদের একটা প্র্যাকটিক্যাল করতে হবে। সেকশন এর মধ্যে এতগুলো প্র্যাকটিক্যাল রয়েছে, তার মধ্যে যে প্র্যাকটিক্যালগুলো তোমাদের ধরো স্কুলে করানো হবে তার মধ্যে থেকে একটা তোমাদের করতে হবে এবং সেকশন বি থেকেও যে কোনো একটা প্র্যাকটিক্যাল তোমাদের ওই পরীক্ষার দিন করতে হবে। অবভিয়াসলি তোমাদের স্কুলে যেগুলো করানো হবে তার মধ্যে থেকেই তোমাদের করতে হবে। আচ্ছা, এবারে ওই প্রত্যেকটা মানে এক্সামের ওপর, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল এক্সামের ওপর তোমাদের 2 মার্কস করে ভাইভা থাকবে। তাহলে সেকশন এর ভাইভার জন্য 2 মার্কস, সেকশন বি এর ভাইভার জন্য 2 মার্কস, সেকশন এর এক্সপেরিমেন্টের জন্য 8 মার্কস আর সেকশন বি এর এক্সপেরিমেন্টের জন্য 8 মার্কস। তাহলে টোটাল তোমাদের ওই প্র্যাকটিক্যাল এক্সামের দিন তোমরা পরীক্ষা দেবে 20 মার্কসের। আচ্ছা, তাহলে বাকি 10 মার্কস কোথা থেকে আসছে? বাকি 10 মার্কসের মধ্যে 7 মার্কস থাকবে তোমাদের প্রজেক্ট ওয়ার্কে। যে প্রজেক্ট ওয়ার্কটা তোমরা আগেই করে নেবে, এক্সামের আগেই তোমাদের কমপ্লিট করে সাইন টাইন করিয়ে রাখতে হবে এবং এক্সামের দিন, প্র্যাকটিক্যাল এক্সামের দিন সেই প্রজেক্টের ফাইলটা তোমাদের নিয়ে আসতে হবে। নিয়ে এসে জাস্ট সেদিন তোমাদের নাম্বার বসানোর জন্য আর কি সে প্রজেক্ট ফাইলটা লাগবে। আরেকটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল ফাইল বা প্র্যাকটিক্যাল নোটবুক। সারা বছর ধরে তোমরা যে প্র্যাকটিক্যাল করবে সেই প্র্যাকটিক্যাল গুলো তোমরা তো একটা নোটবুক বা একটা খাতার মধ্যে লিখবে, সমস্ত ডেটাগুলো সমস্ত তার মধ্যে থাকবে, বসাবে। তো এই প্র্যাকটিক্যাল নোটবুকটাও তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামের দিন নিয়ে আসতে হবে। সেই দিন কিন্তু ওটার উপরে 3 মার্কস থাকবে। ঠিক আছে? এবং ওটা কিন্তু ডিউলি সাইনড হতে হবে, যে সেম ডেটে না হয় এবং প্রপারলি এরকম না হয় যে একদম লাস্ট মোমেন্টে গিয়ে প্রত্যেকটা সাইন করালে, তা নয়। যখন যে প্র্যাকটিক্যাল হবে তার ইমিডিয়েট পরের ডেটেই সেই প্র্যাকটিক্যালগুলোকে সাইন করিয়ে নিতে হবে। ঠিক আছে? এবার আমি চলে আসি ক্লাস 11-এ যে সেমিস্টার যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে, সেই সেমিস্টার আমরা বললামই যে সেটা সমস্ত হচ্ছে এমসিকিউ বেস কোয়েশ্চেন, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এবার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এখানে কিন্তু আমাদের বিভিন্ন টাইপের থাকবে। ঠিক আছে? এখানে আমি প্রথমে আগে ইউনিটগুলো বলে নিই। তোমাদের সেমিস্টার 1-এ 5টা ইউনিট থাকবে। ফার্স্ট ইউনিট হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, মানে ভৌত জগত ও পরিমাপ। সেখান থেকে 3 মার্কসের কোয়েশ্চেন আসবে, মানে 3টে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসবে। এবং এখানে দেখতেই পাচ্ছ টাইপ অফ কোয়েশ্চেন এখান থেকে আসছে প্লেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মানে যেরকমটা তোমরা ক্লাস 9-10-এ করেছো। ঠিক আছে?
ফিজিক্সে যেরকম ক্লাস 9-10-এ করেছো সেরকম টাইপের। এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে যেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে। তো সেই কোয়েশ্চেন সেই টাইপগুলো আমি যখন আলাদা করে এই ইউনিটটা নিয়ে আলোচনা করব তখন আমি সেখানে ডিটেলে বলে দেবো। এবার ইউনিট 2-তে তোমাদের দেখো, ইউনিট 2-তে রয়েছে কাইনেমেটিক্স বা গতিবিদ্যা। তার মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন মানে একরেখীয় চলন বা একরেখীয় গতি, আর এটা হচ্ছে ভেক্টরস। ইউনিট 2 থেকে টোটাল দেখো 12 মার্কসের কোয়েশ্চেন আসছে কিন্তু, এবং এই 12 মার্কসের কোয়েশ্চেন যে এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেন থাকবে, তার মানে ধরো 12টা কোয়েশ্চেন তুমি এখান থেকে পাচ্ছ, ঠিক আছে? তা 12টা কোয়েশ্চেনে, কারণ প্রত্যেকটাতে 1 মার্কস করে আছে, টাইপগুলো কিন্তু দেখো বিভিন্ন টাইপের। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন থাকতে পারে, মানে চিত্রভিত্তিক প্রশ্নাবলী, একটা ছবি দিয়ে তার উপর বেস করে, ছবিটা এনাফ এক্সপ্ল্যানেটারি থাকবে, তা সেই ছবিটা দেখে তোমাকে 4টে অপশানের মধ্যে থেকে একটা অপশান চুজ করে উত্তরটা দিতে হবে। প্লেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেরকম তোমরা ক্লাস 9-10-এ করেছো সেটা থাকতে পারে। কলাম ম্যাচিং বা স্তম্ভ মেলাও, দিস ইজ সামথিং ডিফারেন্ট দ্যান ইউ হ্যাভ ডান ইন ক্লাস 9 অ্যান্ড 10। এটা নিয়ে আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা করব। আরেকটা হচ্ছে অ্যাসারশন রিজনিং টাইপ, মানে হচ্ছে বিবৃতি এবং কারণ। একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, তার একটা কারণ দেওয়া থাকবে, সেই কারণটা ওই বিবৃতির জন্য সঠিক কিনা, সঠিক নয়, সঠিক কিনা নাকি সঠিক নয়, সেটা নিয়ে তোমাদের ওখানে তার উপর বেস করে অপশানস থাকবে। এগুলো প্রত্যেকটাই উদাহরণ দিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, ইউনিট 3-তে চলে যাই। ইউনিট 3-তে তোমাদের থাকবে লজ অফ মোশন। লজ অফ মোশনের 3টে পার্ট, একটা হচ্ছে নিউটনস লজ অফ মোশন, নিউটনের গতিসূত্র, ফ্রিকশন মানে ঘর্ষণ, আর সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। টোটাল ইউনিট থেকে তোমাদের 8 নম্বরের কোয়েশ্চেন থাকবে, তার মানে 8টা কোয়েশ্চেন থাকবে। তার মধ্যে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন, প্লেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কলাম ম্যাচিং এবং অ্যাসারশন রিজনিং টাইপ যেমন থাকবে, তেমনি আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে কেস বেসড কোয়েশ্চেন, মানে অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্নাবলী। এটা কী জিনিস সেটা আমি যখন এটার উদাহরণ দেবো একটু পরেই, তখন বুঝতে পারবে। আচ্ছা, এবার ইউনিট 4-এ তোমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার থাকছে, মানে কার্যক্ষমতা শক্তি, তার থেকে 5টা কোয়েশ্চেন তুমি পাবে, 5 × 1 = 5। সেখানেও তোমাদের কেস বেসড কোয়েশ্চেন মানে অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্নাবলী, প্লেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, স্তম্ভ মেলাও এবং অ্যাসারশন রিজনিং টাইপ মানে বিবৃতি কারণ বা দাবি যুক্তি টাইপের কোয়েশ্চেন থাকবে। আর লাস্ট ইউনিট মানে ইউনিট 5, যেখানে হচ্ছে মোশন অফ সিস্টেম অফ পার্টিকলস অ্যান্ড রিজিড বডি, মানে হচ্ছে একটা সিস্টেম, কণা বস্তুর একটা সিস্টেম এবং দৃঢ় বস্তুর মোশন। সেই মোশনটা স্ট্যাটিক মোশন হতে পারে, আবার রোটেশনও হতে পারে। এই দুটোর উপর বেস করে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে স্ট্যাটিক্স আর একটা হচ্ছে রোটেশন অফ রিজিড বডিস, মানে দৃঢ় বস্তুর ঘূর্ণন। তার উপরে এই ইউনিটের ওপরে টোটাল 7টা কোয়েশ্চেন থাকবে। 7টা কোয়েশ্চেনের মধ্যে বিভিন্ন টাইপ অফ কোয়েশ্চেন থাকতে পারে, সব রকম টাইপ, ঠিক আছে? ডায়াগ্রাম বেসড, কেস বেসড, প্লেন মাল্টিপল চয়েস, কলাম ম্যাচিং, অ্যাসারশন রিজনিং, সব টাইপের কোয়েশ্চেন এখানে থাকতে পারে। এগুলো প্রত্যেকটারই ইউনিটগুলো যখন আলাদা করে আমি ভিডিও তৈরি করব, তখন তার মধ্যে তার ইম্পর্টেন্ট পার্টগুলো নিয়ে আলোচনা করব। এবং তার থেকে কিন্তু এরকম ব্যাপার না যে ইম্পর্টেন্ট পার্টগুলো প্রত্যেকটার পাশে যেরকম আমি এখানে মার্কস অ্যালট করেছি, যেমন এখানে আমি ইউনিট অ্যান্ড ডাইমেনশনের ওপর একটা কোয়েশ্চেনে 1 মার্কস, ডাইমেনশন অ্যানালিসিসের উপর 1 মার্কস, এরার্স ইন মেজারমেন্টের উপর 1 মার্কস দিয়েছি। নট নেসেসারিলি যে 3টের ওপরই কোয়েশ্চেন আসবে আর সিগনিফিক্যান্ট ফিগার্সের উপর কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে? এটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি যে এই 4টের মধ্যে থেকে যে কোনো 3টের ওপর তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? পরে যখন ইউনিট নিয়ে আমি ডিটেলে আলোচনা করব তখন এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবারে যেটাতে আমি আসছি সেটা হচ্ছে যে এই টাইপ অফ কোয়েশ্চেন যেগুলো, সেই কোয়েশ্চেনগুলোর একটা করে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে কীরকম টাইপের কোয়েশ্চেন হতে পারে। যেমন প্লেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সিম্পল, তোমরা যেমন ক্লাস 9-10-এ করেছো একটা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের 4টে আনসার থাকবে। যেমন এখানে দিয়েছে 0.603 সংখ্যাটিতে কয়টি সার্থক অঙ্ক রয়েছে, বা হাউ মেনি সিগনিফিক্যান্ট ফিগার্স আর দেয়ার ইন দ্য নাম্বার 0.603। 4টে অপশন থাকবে, তার মধ্যে থেকে একটাকে তোমাকে কারেক্ট করতে হবে, কারেক্টটাকে তোমাকে সিলেক্ট করতে হবে, কারেক্ট অ্যান্সারটাকে। কলাম ম্যাচিং, কলাম ম্যাচিংয়ে কি, কলাম ম্যাচিং ইজ একটু ডিফারেন্ট। এখানে কলাম ম্যাচিংয়ে কি হচ্ছে, স্তম্ভ 1 স্তম্ভ 2, এখানে বাংলার লেখাটা একটুখানি মানে এদিক ওদিক হয়ে গেছে, তো আমি ইংলিশ কোয়েশ্চেনটা দিয়ে বোঝাচ্ছি। কলাম 1 কলাম 2 যেরকম তোমাদের স্তম্ভ মেলা আগে থাকতো, ওরকমভাবেই স্তম্ভতে ধরো 4টে পয়েন্ট, কলাম 1-এ 4টে পয়েন্ট, বা স্তম্ভ 1-এ 4টে পয়েন্ট, আর স্তম্ভ 2-তে 4টে পয়েন্ট থাকতো। এবারে তোমরা ক্লাস 9-10-এ যেটুকু করেছো তাতে কি হয়েছিল, যে যেমন এই কলাম ম্যাচিংয়ে তোমাদের 4 × 1 মানে 4 মার্কস থাকতো। এখানে কিন্তু টোটাল কলাম ম্যাচিংটা তোমাদের 1 মার্কস আসবে। তার মানে কি, তার মানে তোমাকে একদম কারেক্টলি সেই কম্বিনেশনটা বার করতে হবে, যে কম্বিনেশনটা হচ্ছে এই
সব যে কম্বিনেশনটা মানে প্রত্যেকটার এগেনস্টে কোনটা, প্রত্যেকটার সাথে কোনটা ম্যাচ করছে, সেটাকে মিলিয়ে যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে সেই কম্বিনেশনটা তোমাকে বার করতে হবে। অপশানসগুলো দেখলে ক্লিয়ার হবে তোমাদের। দেখো এর অপশানে কীরকম রয়েছে, 1C, 2A, 3B, 4D। মানে কি, এখানে বলছে যে তুমি যদি এটা কারেক্ট আনসার দাও, এই অপশানটাকে কারেক্ট করো, তার মানে হচ্ছে তুমি বলতে চাইছো যে এখানে একের মানে টু আনইকুয়াল ফোর্সেস এর সঙ্গে ম্যাচ করছে কোনটা, কলাম 2 এর সি, মানে অলওয়েজ প্রডিউসেস ইকুইলিব্রিয়াম। তুমি এটাও বলছো যে 2 এর সাথে ম্যাচ করবে এ, 3 এর সাথে ম্যাচ করবে বি এবং 4 এর সাথে ম্যাচ করবে ডি। ঠিক আছে, তুমি যদি বি এর অপশনটা কারেক্ট করো, তার মানে তুমি বলতে চাইছো যে এখানে টোটাল ম্যাচিংটা কিরকম হবে, একের সাথে অ্যাকচুয়ালি বি এরটা ম্যাচ হবে, 2 এর সাথে সি এরটা ম্যাচ হবে, 3 এর সাথে ডি এরটা ম্যাচ হবে এবং 4 এর সাথে এ এরটা ম্যাচ হবে। ঠিক আছে, তার মানে তোমাকে নিজেকে আগে পুরোটা ম্যাচিংটা করে নিতে হবে, তারপরে তোমাকে কারেক্ট অপশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এই পুরোটার জন্য কিন্তু এখানে 1 মার্কস, এটা একটা এমসিকিউ। এবার চলে আসি চিত্রভিত্তিক প্রশ্নাবলী বা ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে। দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে, ছবিটা এনাফ এক্সপ্লেনেটরি রয়েছে, তার মধ্যে তোমাকে যা যা ইনফরমেশন দেওয়া ছবির মধ্যে দিয়ে দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, আলাদা করে ওটা কোয়েশ্চেনটা দেখো অত বড় কিন্তু নেই। কোয়েশ্চেন এই ছবির মধ্য থেকে তোমাকে দেখে নিতে হবে যে দেখো আচ্ছা ফোর্স হচ্ছে 17 নিউটন, আর 3টে বস্তু রয়েছে, প্রত্যেকটার ওয়েটও এখানে দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটার কি বলে ভরও দিয়ে দেওয়া হয়েছে। ভর দিয়ে দেওয়ার পর তোমাকে ওখান থেকে এই প্রশ্নটা কি করেছে যে প্রদত্ত চিত্র অনুযায়ী সমগ্র সংস্থার ত্বরণ কত হবে, বা অ্যাকর্ডিং টু দ্য গিভেন ফিগার দ্য অ্যাক্সেলারেশন, হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য এন্টায়ার সিস্টেম। এর 4টে অপশান রয়েছে, সেই 4টে অপশানের মধ্যে থেকে কারেক্ট অপশান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে ডায়াগ্রাম বেস কোয়েশ্চেন এটাই ব্যাপার যে ছবির মধ্যে সমস্ত কিছু দেওয়া থাকবে তথ্যগুলো, সেখান থেকে তোমাকে পার করতে হবে, পার করে কারেক্ট আনসারটাকে টিক দিতে হবে। এবার আমি চলে আসি অ্যাসার্শন রিজনিং টাইপ, মানে বিবৃতি এবং কারণ বিষয়। দুটো স্টেটমেন্ট, একটাকে আমরা বলছি হচ্ছে বিবৃতি, ঠিক আছে, আরেকটাকে আমরা বলছি তার কারণ। এবার হতে পারে যে স্টেটমেন্ট 1 মানে বিবৃতি যেটা এ, সেই বিবৃতি বা এটা তোমার মনে হলো পড়ে মনে হলো যে এই বিবৃতিটা তো কখনোই সত্যি হতে পারে না, হতে পারে এটা মনে হতে পারে। আবার মনে হতে পারে যে না না এই বিবৃতিটা তো কারেক্ট, অবাধে পতনশীল একজন ব্যক্তি তো নিজেকে ভারশূন্যই মনে করবে। ঠিক আছে, আর রিজন যেমন কি, যেমন ব্যক্তি জি ত্বরণে নিচে নামতে থাকে। ঠিক আছে, তাহলে জি ত্বরণে নিচে নামতে থাকে, এটাও একটা স্টেটমেন্ট। তাহলে সেক্ষেত্রে প্রথমে আগে আমাকে দেখতে হবে যে এই দুটো স্টেটমেন্ট কি নিজে নিজে তারা কি কারেক্ট, নাকি এমন একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে স্টেটমেন্টটা কখনোই পসিবল নয়, সেটা আগে ভাবতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আগে এই দুটো চেকিং হলো, তারপরে চেক করতে হবে কি যে এই যে বিবৃতিটা দেওয়া রয়েছে স্টেটমেন্টটা, যে অবাধে পতনশীল একজন ব্যক্তি নিজেকে ভারশূন্য মনে করে, তার কারণ কি এইটাই যে ব্যক্তি জি ত্বরণের নিচে নামতে থাকে। যদি তোমার মনে হয় যে হ্যাঁ এটাই এর কারণ এবং বিবৃতি এটাও কারেক্ট, বিবৃতি আরটাও এই কারণটাও কারেক্ট, মানে বিবৃতিটাও কারেক্ট, কারণটাও কারেক্ট, এই দুটো স্টেটমেন্টই কারেক্ট এবং বিবৃতির সঠিক ব্যাখ্যাই হচ্ছে এই কারণটা, যে অবাধে পতনশীল একজন বস্তু নিজেকে ভারশূন্য মনে কেন করে, কারণ ব্যক্তি জি ত্বরণের নিচে নামতে থাকে। তাহলে তুমি এই যে 4টে অপশান রয়েছে, সরি 4টে অপশানের নাম্বারিংগুলো পড়েনি, সেই 4টে অপশানের মধ্যে কোনটা আমি কারেক্ট দেবো, আমি 1 নম্বরেরটা কারেক্ট দেবো, যেখানে লেখা রয়েছে এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, বাকি অপশানসগুলো দেখো কী কী দেওয়া রয়েছে, এ এবং আর উভয়ই সঠিক, মানে আলাদা আলাদাভাবে এই দুটো স্টেটমেন্ট ঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। যদি এখানে এমন একটা কারণ দেওয়া থাকে যে কারণটা তুমি মনে হচ্ছে যে এই কারণটা তো এই মানে অবাধে পতনশীল নিজেকে ভারশূন্য ব্যক্তি নিজেকে ভারশূন্য মনে করে, তার কারণ তো এটা নয়, এটা হতেই পারে না, তখন আমরা সেকেন্ড অপশানটাই কারেক্ট টিক দেবো, সিলেক্ট করব। ঠিক আছে, 3 নম্বর একটা কি দিয়েছে যে এ সঠিক কিন্তু আর সঠিক নয়, মানে তুমি একটা বিবৃতি হয়তো এতে মানে বিবৃতি যেটা দেওয়া রয়েছে সেই স্টেটমেন্টটা একদম ঠিক আছে, কিন্তু আর হিসেবে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে স্টেটমেন্টটা ইটসেলফই কখনো পসিবল নয়, তখন কিন্তু আমি এই থার্ড অপশানটাকে সিলেক্ট করব। আর ফোর্থটা কি বলছে যে এ সঠিক নয় কিন্তু আর সঠিক। ঠিক আছে, তাহলে এইভাবে এই 4টের মধ্যে থেকে একটা আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সেমভাবে দেখো ইংলিশ ভার্সনটা কি দেওয়া রয়েছে, স্টেটমেন্ট এবং রিজন হিসেবে দেওয়া রয়েছে, ওখানেও একই রকম, বোথ দ্য স্টেটমেন্ট অ্যান্ড দ্য রিজন আর কারেক্ট অ্যান্ড দ্য রিজন ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য স্টেটমেন্ট, আইদার এটা সিলেক্ট করবে, অথবা বোথ দ্য স্টেটমেন্ট অ্যান্ড দ্য রিজন আর কারেক্ট বাট দ্য কারেক্ট রিজন ইজ নট
কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য স্টেটমেন্ট, এটা সিলেক্ট করতে পারো, অথবা দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট বাট দ্য রিজন ইজ ইনকারেক্ট, স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট বাট দ্য রিজন ইজ কারেক্ট। এই চারটে অপশন ভালো করে পড়ে আমাদের কিন্তু করতে হবে। এই জায়গাগুলো দেখো, বিবৃতি এবং কারণ বেসড কোয়েশ্চেনে তোমাকে ভালো করে নিজেকে আগে অ্যানালাইজ করতে হবে যে এদের মধ্যে রিলেশনটা কীরকম, বিবৃতি এবং কারণের মধ্যে। ঠিক আছে, নিজেকে আগে ভালো করে অ্যানালাইজ করতে হবে, তারপরে কিন্তু আমরা অপশানসগুলোতে যাব। প্রথমেই যদি আমরা অপশানগুলো দেখতে থাকি তাহলে কিন্তু আমরা নিজেরা বুঝতে একটু আমাদের অসুবিধা, তাহলে কিন্তু কারেক্ট অপশান আমরা সিলেক্ট নাও করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসি কেস বেসড কোয়েশ্চেন। কেস বেসড কোয়েশ্চেনে দেখো এখানে একটা বড় কীরকম থাকতে পারে, একটা বড় অনুচ্ছেদ দেওয়া রয়েছে। সেই অনুচ্ছেদটা যদি ভালো করে পড়ো তাহলে তার মধ্যে থিওরিও দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমাকে বলেই দিয়েছে দেখো যে তোমার থিওরি যদি তুমি নাও পড়ো তাহলেও যাতে তুমি আনসার করতে পারো তার জন্য দিয়ে দিয়েছে। এরকম যেমন কোনো বস্তুকণার গতির কারণে যে শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলা হয়। যদি কোনো এম ভরের বস্তুর বেগ ভি এবং তার গতিশক্তি কে হয় তাহলে কে ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার। কোনো একটি অবস্থানে থাকার কারণে কোনো বস্তুকণায় যে শক্তি অর্জিত হয় তাকে স্মৃতিশক্তি বলে। স্মৃতিশক্তির রাশিমালাটা হচ্ছে পি ইজিক্যাল টু এম জি এইচ, এখানে এম হলো ভর ইত্যাদি ইত্যাদি সব দিয়ে পুরো থিওরিটা কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, দিয়ে তারপর তোমাকে কোয়েশ্চেন করছে যে একটি বস্তুর গতিবেগ 10% বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি কত হবে। মানে এখানে তোমাকে হচ্ছে যে এই টাইপ অফ এমসিকিউতে তোমাকে জাজ করছে কি হিসেবে, যে তোমার অ্যানালিসিস পাওয়ার কতটা। মানে তোমাকে থিওরি সব বলে দিচ্ছে, ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে না, কিন্তু তুমি ওটাকে অ্যানালাইজ করে যে প্রথম কোয়েশ্চেনটার জন্য এখানে তো দুটো আমার ফর্মুলা দেওয়া রয়েছে, কে ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার আর পি ইজিক্যাল টু এম জি এইচ। আমি কোনটাতে কোন ফর্মুলাটা ইউজ করে ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা বার করব এবং সঠিকভাবে বার করতে পারছি কিনা সেইটা তোমাকে চেক করছে এই কেস বেসড কোয়েশ্চেনে। ঠিক আছে, তাহলে কেস বেসড কোয়েশ্চেনে কিন্তু দেখো এখানে একটা বিষয়, এখানে আমি দুটো কোয়েশ্চেন দিয়েছি। ঠিক আছে, মানে এই এক্সাম্পলটা পার্টিকুলারলি দুটো কোয়েশ্চেন আছে। এই কেস বেসড কোয়েশ্চেনে কিন্তু 1, 2, 3, 4, 5 5টা কোয়েশ্চেনও থাকতে পারে। মানে তোমাকে ধরো অনুচ্ছেদটা একটা দিয়ে দিল বড় করে, সেই অনুচ্ছেদের উপর বেস করে তোমাকে ওই 5টা কোয়েশ্চেনের আনসার করতে হবে। ঠিক যেরকম তুমি ইংলিশে করো না, একটা আনসেন প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, তার উপরে তোমার 5টা কি 4টে কোয়েশ্চেন রয়েছে, যেটা ওই আনসেন থেকে প্যাসেজ থেকে খুঁজে বার করে তোমাকে লিখতে হবে। এখানেও ঠিক তেমনি অনুচ্ছেদ ভিত্তিক কোয়েশ্চেন। ঠিক আছে, তোমাকে দিয়ে দেবে এবং তারপর তার উপরে একটা থাকে না, সাধারণত 2, 3, 4, 5টা কোয়েশ্চেনও থাকতে পারে। মানে কেস বেসড কোয়েশ্চেনে তোমাকে কি একটাই বিষয়ের ওপর 5টা ডিফারেন্ট কোয়েশ্চেন, এবং ওইখানে কিন্তু 5টা ডিফারেন্ট কোয়েশ্চেনের জন্য 5টা ডিফারেন্ট নাম্বার, মানে এক একটা এমসিকিউ মানে ওপর 1 নাম্বার করে থাকছে। ঠিক আছে, মানে একটি বস্তুর গতিবেগ 10% বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি হবে কত, তার উপরে 1 নাম্বার। আবার 2 নম্বরে কোনো বন্দুক থেকে গুলি ছোড়া হলে গুলির তুলনায় বন্দুকটির গতিশক্তি কী হবে সেটার উপরে 1 নম্বর। ঠিক আছে, কারণ 5টা যদি কোয়েশ্চেন থাকে কেস বেসডে, কোনো একটা কেস বেসড কোয়েশ্চেনে তার 5 ইন্টু 1 5 ইন্টু 1 মানে 5 নম্বর থাকছে। ঠিক আছে, তাহলে কেস বেসড কোয়েশ্চেনে কিন্তু সব থেকে বেশি নাম্বার অ্যাকচুয়ালি ক্যারি করতে পারে বাকি সমস্তগুলোর থেকে। সেই জন্য কেস বেসড কোয়েশ্চেনের কিন্তু সংখ্যাটা আমাদের এই এক্সামে কম থাকে। এবার আমরা চলে যাই যে আমাদের এবারে কীরকম টাইপের আমাদের আনসারগুলো করতে হবে এমসিকিউয়ের। এমসিকিউতে আমাদের ওএমআর শিট দেওয়া হবে। ঠিক আছে, ওএমআর শিটে কীভাবে কীরকম থাকবে তার একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। যে এখানে ধরো তোমাকে ওএমআর শিট দেওয়া হলো, এই ওএমআর শিটে তোমাদের ধরো রোল নাম্বার লিখতে হবে এখানে সংখ্যায়, এখানে আমি দেখাচ্ছি কোনো রোল নাম্বার সংখ্যায় লিখতে হবে। ঠিক আছে, আবার এইখানে স্কুলের রোল নাম্বার ধরো তোমাদের মানে যা থাকলো, ধরো কারো রোল নাম্বার 13, তাহলে 13 লিখতে হবে। তারপর কি এই যে গোলগুলোর মধ্যে থেকে প্রথম লাইন যেখানে তুমি 1 লিখেছো তার নিচে গোলগুলোর মধ্যে থেকে একটাকে ডার্ক করতে হবে। ঠিক আছে, ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে এগুলো করতে হয়, ব্ল্যাক বল পয়েন্ট ইজ প্রেফারেবল। আর এখানে যদি ধরো 3 লিখে থাকো তাহলে এই লাইনে 3 নম্বর যে গোলটা সেই গোলটাকে তোমাকে ডার্ক করতে হবে। ঠিক আছে, এবং এই ডার্ক করার সময় খেয়াল রাখতে হবে ডার্কটা যেন প্রপারলি হয়, বাইরে যেন না চলে যায়, আর সার্কেলের ভেতরে যেন কোনো ফাঁকা না থাকে, এই দুটো জিনিসই খেয়াল করতে হবে। টেস্ট আইডি যদি তোমাদের কিছু থাকে সেটা লিখে সেরকম অ্যাকর্ডিংলি মানে ওপরে যে সংখ্যাটা লিখবে সেই সংখ্যাটাই এখান থেকে খুঁজে বার করে কিন্তু ডার্ক করতে হবে। এখানে একটা যেটা অনেকে ভুল করে সেটা হচ্ছে ধরো কোথায় যদি 0 আছে, 0টা কিন্তু দেখো একদম লাস্টে রয়েছে, 0টা কিন্তু ফার্স্টে নেই, ফার্স্টেটা হচ্ছে 1। তাহলে এখানে যদি 0 বসে তোমাকে একদম লাস্ট যে সার্কেলটা সেইটাকে তোমাকে ডার্ক করতে হবে।
ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। এখানে আলাদা করে তোমার নাম টাম ইত্যাদি যা যা এখানে থাকবে সেটা লিখতে হবে, তোমাকে সই করতে হবে, আর এখানে ইনভিজিলেটর যিনি থাকবেন তিনি সাইন করে দেবেন। এবারে আসছি কোয়েশ্চেনে। দেখো এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের নাম্বার দেওয়া আছে। 1 নম্বর কোয়েশ্চেন, 1 নম্বর কোয়েশ্চেনের এগেইনস্টে 4টে অপশন রয়েছে। কোন অপশনটা কারেক্ট হবে সেটা এখানে তোমাকে টিক দিতে হবে। ঠিক আছে? টিক দিতে হবে, সরি ভুল বললাম, টিক নয়, এখানে তোমাকে সার্কেলটাকে তোমাকে ওই ডার্ক করে দিতে হবে। ঠিক আছে? বল পয়েন্ট পেন দিয়ে, ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে তোমাকে সার্কেলটাকে একদম ডার্ক করে দিতে হবে। ঠিক আছে? আর এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ প্রথমে তোমরা আগে এটাকে সমস্ত যে তোমাদের কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেনের মধ্যে কারেক্ট আনসারগুলো টিক দিয়ে নেবে। টিক দিয়ে নিয়ে পুরো কোয়েশ্চেনটা কমপ্লিট হয়ে গেলে এই ওএমআরের জন্য লাস্ট কিছুটা টাইম, ধরো 15 থেকে 20 মিনিট ওএমআরের জন্য রেখে দেবে। ওএমআরে প্রথমে নাম ঠামগুলো আগে তো লিখেই নেবে, কিন্তু এই সার্কেল করাটা প্রেফারেবল যে তোমরা একদম লাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে করো। তাতে কি হয়, তাড়াহুড়ো থাকে না তুমি, আর এবং সময় নষ্টও কম হয়। আগে তুমি পুরো কোয়েশ্চেনটা সলভ করে নিলে, তারপর যা যা পারলে, যে যে উত্তরগুলো তুমি পেরেছো সেই উত্তরগুলোর এগেনস্টে, একের এগেনস্টে 2 নম্বর, মানে ধরো তো বি এরটা কারেক্ট আনসার, তাহলে বিটাকে তুমি গোল করে দিলে। এইভাবে যতগুলো কোয়েশ্চেন থাকবে তোমাদের তো ধরো 35টা থাকবে, তো 35 নম্বরের যে যে আছে সেগুলোতে তুমি টিক দিয়ে দেবে, এই সার্কেলগুলোকে ডার্ক করে দেবে। ঠিক আছে? তাহলে এই অবধি আমি আজকে বললাম আজকের এই ভিডিওতে। আশা করি তোমাদের এতে হেল্প হবে। তো পরের ভিডিওতে আবার দেখা হবে, তখন আমরা নতুন একটা কোনো চ্যাপ্টার এবং তার কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।